যাই হোক, আজকে আমাদের ক্লাস হচ্ছে হাইড্রা নিয়ে। হাইড্রার প্রাণীর পরিচিতি, এটা হচ্ছে প্রাণীবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। প্রথমে আজকে আমরা হাইড্রার অন্তর্গঠন সম্পর্কে জানব। ঠিক আছে, আমরা হাইড্রার অন্তর্গঠন সম্পর্কে জানব। তাহলে হাইড্রা জানতে হবে প্রথমত যে প্রাণী জগতের যে বিভিন্ন পর্ব আছে, এই পর্বগুলোর মধ্যে কোন পর্বের প্রাণী হচ্ছে হাইড্রা। তাহলে এটা তোমরা জানো যে প্রথম চ্যাপ্টারে, আমি এখনো পড়াইনি, হয়তো বা তোমরা পড়ছো, যে নিডারিয়া পর্বের প্রাণী হচ্ছে হাইড্রা। এবং নিডারিয়া পর্বের প্রাণীগুলো হয় হচ্ছে দ্বিস্তরী। এদের অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্ম, এগুলো পরবর্তীতে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস এই দুইটা স্তরে ভাগ হয়। আমরা এই যে এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি, আমরা এখানে হাইড্রার অন্তর্গঠনের একটা চিত্র আঁকা হয়েছে। এই চিত্রে কি কি আছে দেখো, আমরা খুব সংক্ষেপে চিত্রটা জেনে ফেলব। ঠিক আছে, এই চিত্রে দেখো তিনটা স্তর আছে। এই যে একটা, এ মাঝে একটা আছে চিকন, আর ভেতরের দিকে আছে। ঠিক আছে, এই হাইড্রার এই বাইরের যে স্তরটা, এই বাইরেরটা, এটাকেই বলা হয় এপিডার্মিস বা বহিত্বক। তাহলে আমরা যদি করি, একটা জায়গায় দেখাই যে এই স্তরটা হচ্ছে, এভাবে দেখাইলাম, এই স্তরটার নাম কি? এপিডার্মিস বা বহিত্বক। ঠিক আছে, একবারে বাইরের যে স্তর, এটার নাম হলো, এই যে বাইরের পুরো স্তরটার নামই হচ্ছে এপিডার্মিস বা বহিত্বক। আর ভেতরের দিকে যে বিভিন্ন কোষ আছে, এই যে স্তরটা, এই স্তরটাকে আমরা বলবো, এখান থেকে দেখাই টান দিয়ে, এটাকে আমরা দেখাইতে বলতে পারি এন্ডোডার্মিস বা এটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। ঠিক আছে, তাহলে হাইড্রা যে দ্বিস্তরী প্রাণী, এই দুইটা স্তর আমরা পাওয়া গেলাম, যে একটা এপিডার্মিস বা বহিত্বক আর একটা এন্ডোডার্মিস। এই ভেতরের স্তরটা, এটা হলো এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। এখন এই এপিডার্মিস এবং এন্ডোডার্মিস এর মাঝে আবার একটা অকোষীয় স্তর আছে। অকোষীয় স্তর আছে, এই যে মাঝের স্তরটা, এটাকে বলা হয় মেসোগ্লিয়া। তাহলে হাইড্রার অন্তর্গঠনে তোমাদের ভালো করে জানতে হবে যে প্রথমত এই তিনটা যে কথা বললাম, যে এর দুইটা স্তর আছে, একটা এপিডার্মিস বা বহিত্বক, আর ভেতরে আছে হলো এই যে কোষগুলো আছে, এটা হলো এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। এই দুইটার মাঝে যে একটা স্তর থেকে অকোষীয় স্তর বলে, এটাকে বলা হয় মেসোগ্লিয়া। এখন এই এপিডার্মিসে বিভিন্ন ধরনের কোষ আছে। এপিডার্মিস বা বহিত্বকে বিভিন্ন ধরনের কোষ আছে। ঠিক একই রকমভাবে এই এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসেও কি আছে, বিভিন্ন ধরনের কোষ আছে। ঠিক আছে, কিন্তু মেসোগ্লিয়ায় কোনো কোষ থাকে না, এটাকে বলা হয় অকোষীয় স্তর। ঠিক আছে, তাহলে আমরা এই বিভিন্ন ধরনের যে কোষ থাকে এপিডার্মিসে, আজকে হলো আমরা এগুলো আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা শুধুমাত্র এপিডার্মিসের কোষগুলো নিয়ে আলোচনা করব, এটা নিয়ে শুধু আলোচনা করব। এপিডার্মিস বা বহিত্বকে কি কি ধরনের কোষ থাকে, তাদের বৈশিষ্ট্য কি, তারা আসলে কি ধরনের কাজ করে, এগুলো নিয়ে আমরা জানব। ঠিক আছে, এখন দেখো, আমরা যেহেতু এই শুধুমাত্র বহিত্বক বা এপিডার্মিস নিয়ে পড়ব, তাহলে এইখানে কিছু কোষ আছে, আমি এগুলো একটু মুছে দিই। যেহেতু মেসোগ্লিয়া এবং গ্যাস্ট্রোডার্মিস নিয়ে আমরা আজকে আলোচনা করব না, আমরা শুধুমাত্র এপিডার্মিসের যে বিভিন্ন ধরনের কোষ থাকে, এই কোষগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এইখানে কি কি ধরনের কোষ থাকে, আমাদের নামগুলো আমরা একটু জানি, যে এইখানে যে বিভিন্ন কোষ থাকে কোনগুলো। দেখো, এই যে কোষগুলো, এই যে এগুলো হচ্ছে নিউক্লিয়াস। এই যে একটা কোষ, এই যে এইরকম দেখো অনেকগুলো কোষ আছে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এরকম সবচেয়ে বেশি কোষ আছে এবং বড় কোষ হলো এগুলো। তাহলে এই কোষগুলোর নাম হচ্ছে পেশি আবরণী কোষ।
তাহলে আমি এখানে একটু টান দিয়ে লিখি, এগুলোকে বলা হয় পেশি আবরণী কোষ। আমরা এই কোষগুলো সম্পর্কে ডিটেলস জানবো, আগে আমরা নামগুলো জানি। তাহলে এই যে সবচেয়ে বেশি পরিমাণে আছে, ঠিক আছে, পেশি আবরণী কোষ। এখন দেখো তোমরা এই পেশি আবরণী কোষগুলোর মাঝে আবার কিছু কোষ আছে। দেখো এই পেশি আবরণী কোষ, এই পেশি আবরণী কোষ, তার মাঝে এই যে দুইটা কোষ আছে, সবুজ কালার দিয়ে বোঝানো হয়েছে। আবার এই পেশি আবরণী কোষ, এই পেশি আবরণী কোষের মাঝেও আবার কোষ আছে। এই পেশি আবরণী কোষ, এই পেশি আবরণী কোষের মাঝেও এই যে একটা লম্বা দেখা যাচ্ছে কোষ আছে। তাহলে এই কোষগুলোর নাম কি? তাহলে এইখানে যে এই যে সবুজ কালারের যে গোল গোল কোষগুলো, এইগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে আমরা দুইটা কোষের নাম জানলাম, পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে কি আছে? এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো আছে। আমরা অনেক জায়গায় দেখতে পাবো, এটা পেশি আবরণী কোষ, এটা পেশি আবরণী কোষ, এর মাঝে আছে ইন্টারস্টিশিয়াল কোষ, অনেক বেশি পরিমাণে থাকে এগুলো। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই পেশি আবরণী কোষ, এই পেশি আবরণী কোষের মাঝে এই যে লম্বা একটা কোষ আছে, বা আমরা নিচের দিকে যদি দেখি, এই যে এই পেশি আবরণী কোষ, এই পেশি আবরণী কোষের মাঝে এই যে লম্বা একটা কোষ আছে। তাহলে এই কোষটার নাম হচ্ছে সংবেদী কোষ। সংবেদী কোষ। এরপরে আমরা দেখব এই যে মাঝে যে মেসোগ্লিয়া স্তর, এই স্তরে আমি কিছু কোষ দেখাইছি, কিন্তু মেসোগ্লিয়া স্তরে কিন্তু কোনো কোষ থাকে না। এই যে কোষগুলো দেখাইছি এগুলো হচ্ছে ঘেঁষে থাকে, এই ওয়ালকে ঘেঁষে থাকে, ঠিক আছে, বহি আবরণের এই ওয়ালকে ঘেঁষে থাকে। এই কোষগুলোর নাম হচ্ছে স্নায়ু কোষ, ঠিক আছে। তাহলে দেখো আমরা এপিডার্মিস বা বহিতকে অলরেডি 4 ধরনের কোষ জেনে ফেললাম। এই যে বেশি সংখ্যক এবং বড় বড় কোষগুলো হচ্ছে পেশি আবরণী কোষ, সবুজ কালারের গোল গোল কোষগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ। এরপরে এই যে লাল কালার দিয়ে লম্বা যে কোষটা, এটা সংবেদী কোষ, এবং সংবেদী কোষের এই যে একটু ভেতরের দিকে মানে এপিডার্মিসের গা ঘেঁষে থাকে কিছু কোষ, এগুলাকে বলা হয় হচ্ছে স্নায়ু কোষ। এখন দেখো এই পেশি আবরণী কোষ, এই পেশি আবরণী কোষের মাঝেই যে একটা কোষ আছে, বা এই পেশি আবরণী, এই পেশি আবরণী কোষের এখানেও একটা কোষ আছে। তাহলে এই কোষটাকে বলা হয় নিডোসাইট। খুব ইম্পর্টেন্ট এই কোষটা, নিডোসাইট, ঠিক আছে। এছাড়া আরও কিছু কোষ আছে যেগুলো আমি এখানে দেখাই নেই। একটা আছে হলো গ্রন্থি কোষ, একটা আছে জনন কোষ, ঠিক আছে, গ্রন্থি কোষ এবং জনন কোষ। তাহলে আমরা কয়টা কোষ পাইলাম? দেখো 1 2 3 4 5 6 7। তাহলে এই যে হাইড্রার যে এপিডার্মিস বা বহিতক, বহিতকে এই 7 ধরনের কোষ থাকে। এই 7 ধরনের কোষ থাকতে পারে। কি কি কোষ? এই যে 1 নম্বরে দেখাইলাম হলো পেশি আবরণী কোষ। কোনগুলো? এই যে বড় বড় কোষগুলো, এগুলো হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে দেখাইলাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, এই যে সবুজ কালারের গোল গোল যে কোষগুলো আছে। 3 নম্বরে বললাম সংবেদী কোষ, যে পেশি আবরণী কোষের মাঝে এই যে লম্বা কোষগুলো, এগুলো হচ্ছে সংবেদী কোষ। 4 নম্বরে হচ্ছে স্নায়ু কোষ। স্নায়ু কোষগুলো এই এপিডার্মিসের গা ঘেঁষে থাকে, এপিডার্মিসের ভেতরের দিকের গা ঘেঁষে থাকে আর কি। 5 নম্বরে বললাম নিডোসাইট কোষ। নিডোসাইট কোষ কোনগুলো? এগুলো হচ্ছে এই পেশি আবরণী কোষের মাঝে থাকে। 6 নম্বর হচ্ছে গ্রন্থি কোষ, 7 নম্বর হচ্ছে জনন কোষ। এই 7 ধরনের কোষ মিলে হাইড্রা এপিডার্মিস বা বহিতক গঠিত হয়, এই 7 ধরনের কোষ। তাহলে চিত্র থেকে কিন্তু এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে চিত্রে যে এই যে 7 ধরনের কোষ আমরা জানলাম, এগুলো কোথায় থাকে? হাইড্রার এপিডার্মিস বা বহিতকে থাকে, ঠিক আছে, হাইড্রার এপিডার্মিস বা বহিতকে থাকে। এখন আমরা, তোমরা এই চিত্রটা একটু খেয়াল রাখো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যে এই যে 7 ধরনের কোষ, এই কোষগুলোর গঠন কীরকম, আলাদা আলাদাভাবে চিত্রকে আমরা এখন
দেখব এগুলো, ঠিক আছে। এবং এই কোষগুলো হাইড্রার কি কাজে লাগে, হাইড্রার এপিডার্মিসে যে কোষগুলো থাকে এগুলো হাইড্রার কি কাজে লাগে এগুলোই আমরা এখন দেখব, ঠিক আছে। এখন চিত্রটা আমি মুছে দেব। এবং নতুন একটা হেডিং দেব, হেডিং হবে হাইড্রার এপিডার্মিস বা বহিতক, ঠিক আছে। তাহলে এই হাইড্রার এপিডার্মিস বা বহিতকে যে বিভিন্ন ধরনের আমরা কোষ পাইলাম, এখন কোষগুলো আমরা একটা একটা আলোচনা করব। 1 নম্বরে কি ছিল তোমাদের মনে আছে? পেশি আবরণী কোষ, 1 নাম্বার কোষ ছিল এটা। তাহলে এই 1 নম্বরে পেশি আবরণী কোষের কিছু বৈশিষ্ট্য আছে আলাদা, ওই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা রাখতে হবে। তাহলে আমরা যদি এই পেশি আবরণী কোষটা একটা কোষ আঁকি, আগের যে চিত্রে অনেকগুলো পেশি আবরণী কোষ দেখছি তার পরিবর্তে আমরা এখানে একটা পেশি আবরণী কোষ আঁকবো। ঠিক আছে, একটু সময় নেব এই পেশি আবরণী কোষটা এঁকে, তারপরে আমরা এটার বর্ণনায় যাব। ঠিক আছে, আমাদের চিত্র প্রায় আঁকা শেষ। এগুলো একটা কোষে কি থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, ওগুলো আমরা দেখাবো কোনটা কি। তাহলে এটা হলো একটা পেশি আবরণী কোষের চিত্র, ঠিক আছে, একটা পেশি আবরণী কোষের চিত্র। তাহলে তাহলে আমরা আগের পূর্বের চিত্রে কি খেয়াল করেছি তোমাদের মনে আছে কিনা? এই পূর্বের চিত্রে দেখছি এই ধরনের কোষ সবচেয়ে বেশি থাকে। হাইড্রার যে এপিডার্মিসে যে বিভিন্ন কোষ থাকে তার মধ্যে এই পেশি আবরণী কোষ সবচেয়ে বেশি পরিমাণে থাকে, ঠিক আছে। তো এই জন্য বলা হয় হাইড্রার এপিডার্মিসে প্রায় সম্পূর্ণ অংশ জুড়েই এই পেশি আবরণী কোষ থাকে, ঠিক আছে। এই কোষগুলো দেখতে কীরকম দেখো, যে এটা হলো কোষের বাইরের দিক, তোমাদের খেয়াল থাকলে যেটা হলো বাইরের দিক, আর এটা ছিল কি, এটা হলো ভেতরের দিক। তাহলে বাইরের দিকটা বলতেছে চওড়া, বাইরের দিকটা কি চওড়া, কিন্তু ভেতরের দিকটা বলতেছে সরু। সরু বলতেছে কারণ এই যে এটা দেখো চওড়া, আর এটা দেখো এই যে সরু হয়ে আসছে, একটু চিকন হয়ে আসছে। এই জন্য পেশি আবরণী কোষের বাইরের দিকটা আমরা দেখতে পাচ্ছি হলো চওড়া, কিন্তু ভেতরের দিকটা হচ্ছে পাচ্ছি সরু। এবং এই যে যে চওড়া প্রান্ত, এই চওড়া প্রান্তে কিছু গহ্বর থাকে, এই যে এরকম বড় বড় গহ্বর থাকে। গহ্বর মানে হলো ফাঁকা জায়গা থাকে, ঠিক আছে, এরকম কিছু ফাঁকা জায়গা থাকে বা গহ্বর থাকে। এছাড়া আর কি থাকে এখানে, এই যে যে আমরা ছোট ছোট করে এই যে বিন্দু বিন্দুর মতো দিয়েছি এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে চওড়া প্রান্তে সাইটোপ্লাজম পুরো কোষেই থাকে, কিন্তু এই চওড়া প্রান্তে কি থাকে স্পেসিফিক্যালি মনে রাখতে হবে, এখানে কিছু গহ্বর থাকে বা ফাঁকা জায়গা থাকে, ঠিক আছে। এখন এই যে বহিঃপ্রাচীরের বা বাইরের দিকের অংশে এই যে কিছু গোল গোল অংশ আঁকা হয়েছে, এগুলোকে বলা হয় মিউকাস বস্তু। যে এগুলো কি মিউকাস বস্তু।
মিউকাস বস্তু কি করে? মিউকাস এক ধরনের পিচ্ছিল পদার্থ, মিউকাস নামক এক ধরনের পিচ্ছিল রস বা পদার্থ ক্ষরণ করে এই মিউকাস বস্তু থেকে। ঠিক আছে, এখন আমরা চওড়া প্রান্তের পড়লাম যে একটা পেশি আবরণী কোষের বাইরের দিকটা চওড়া কিন্তু ভেতরের দিকটা সরু। বাইরের দিকে কি থাকে? এই যে বিভিন্ন ধরনের কোষ, মানে এই কোষে বিভিন্ন ধরনের গহ্বর থাকে এবং কিছু মিউকাস বস্তু থাকে। দুইটা কথা, কিছু গহ্বর থাকবে, মিউকাস বস্তু থাকবে। কিন্তু এই সরু প্রান্তে দেখো এই যে একটা অংশ বের হয়েছে, এইখানে এই যে একটা অংশ বের হয়েছে, আবার এই যে একটা অংশ, এদেরকে বলা হয় পেশি প্রবর্ধন। পেশি প্রবর্ধন, ঠিক আছে, পেশি প্রবর্ধন। এই পেশি প্রবর্ধনের একটা নাম আছে, নামটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, নাম হলো মায়োনিম। মায়োনিম, যে পেশি আবরণী কোষের সরু প্রান্তের দিকে এই পেশি প্রবর্ধন থাকে, যার নাম হলো মায়োনিম। এই পেশি প্রবর্ধন কথা থেকে এখানে লেখাই আছে পেশি, তার মানে কি? এই প্রবর্ধনগুলোর মাধ্যমে কি করতে পারে? এই কোষগুলোর সংকোচন প্রসারণ ঘটে, যার মাধ্যমে হাইড্রার এই বহিতকের সংকোচন প্রসারণ ঘটে এই পেশি প্রবর্ধন বা মায়োনিমের মাধ্যমে। ঠিক আছে, তাহলে দেখো কোষটার নাম কি? পেশি আবরণী কোষ। তাহলে একটা হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই বহিতকে সবচেয়ে বেশি থাকে এই কোষটা, তার মানে কি? এই কোষটা কি হাইড্রার বাইরের দিকে একটা আবরণ তৈরি করে। আবার কি আছে? এখানে প্রবর্ধন আছে, পেশি প্রবর্ধন আছে, যার নাম হলো মায়োনিম। মায়োনিম নামক এই পেশি প্রবর্ধন কি করে? সংকোচন প্রসারণে সাহায্য করে। তার মানে এই যে এই মায়োনিম পেশি থাকায় বা পেশি প্রবর্ধন থাকায়, এবং এটা যেহেতু আবরণও দেয়, এই জন্য এই কোষটার নাম হয়েছে কি? পেশি আবরণী কোষ। আশা করি তোমরা কথাটা বুঝতে পারছো। ঠিক আছে, পেশি আবরণী কোষ কেন বলা হয়? কারণ হচ্ছে এই কোষগুলো হাইড্রার বহিতকে গঠন করে, মানে একটা আবরণ দেয়, সাথে এইখানে মায়োনিম নামক পেশি প্রবর্ধন থাকে, যেগুলো সংকোচন প্রসারণে সাহায্য করে বা সংকোচন প্রসারণশীল। এই জন্য যেহেতু আবরণ দেয়, সাথে এইখানে পেশি প্রবর্ধন থাকে, এই দুইটা মিলে নাম হয়েছে এটার কি? পেশি আবরণী কোষ। ঠিক আছে, তাহলে তাহলে এই কোষগুলোর একটা কিন্তু বৈশিষ্ট্য আমরা দেখছি। কি বৈশিষ্ট্য? যে এই পেশি আবরণী কোষগুলোর ফাঁকে ফাঁকে কি অন্যান্য কিছু কোষ থাকে। যেমন একটা কোষ দেখলাম আমরা কিছুক্ষণ আগে চিত্রে, ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, এরপরে দেখলাম ওই সংবেদী কোষ, এরপরে দেখলাম নিউরোসাইট। আমরা পূর্বের চিত্রটায় ওগুলো দেখেছি। ঠিক আছে, তাহলে এই পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অন্যান্য কোষ থাকতে পারে। তাহলে কাজ কি পেশি আবরণী কোষের? তাহলে পেশি আবরণী কোষ কি কাজ করে? আমি চিত্রটা মুছে দিই এখন। আশা করি তোমরা চিত্রটা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে পেশি আবরণী কোষের কাজ, এর কাজ কি? তাহলে এক নাম্বার কাজ যদি আমরা বলি, এটা কি করে? এটা হলো দেহের আবরণ তৈরি করে। যে দেহাবরণ তৈরি করে দেহকে রক্ষা করে। একবারে কমন কথা, যেহেতু এটা আবরণ তৈরি করতেছে বাইরের দিকে, তাহলে বাইরের কোনো আঘাত থেকে এই হাইড্রাকে রক্ষা করবে এই পেশি আবরণী কোষ। ঠিক আছে, এরপরে 2 নম্বরে পড়লাম পেশি প্রবর্ধন, যে মায়োনিম নামক পেশি প্রবর্ধন সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বা বৃদ্ধি ঘটিয়ে পেশির মতো কাজ করে। ঠিক আছে,
তাহলে খুব ইম্পর্টেন্ট কথা 2 নাম্বার, যে মায়োনিম নামক যে পেশি প্রবর্ধনটা আমরা দেখলাম সেটা সংকোচন প্রসারণ ঘটে এবং এর মাধ্যমে কি হয়, হাইড্রার দেহের হ্রাস বৃদ্ধি হয়। ঠিক আছে, মানে বড় হয় ছোট হয়, ফলে এটা পেশির মতো কাজ করে। এটা হলো 2 নাম্বার কাজ। এরপর আমরা জানছি যে 3 নাম্বারে যে ওইখানে কি থাকে, কিছু মিউকাস বস্তু থাকে। মিউকাস বস্তু থাকে, তাহলে এই মিউকাস বস্তু থেকে বা এই মিউকাস বস্তু মিউকাস ক্ষরণ করে বা এটা কিউটিকল ক্ষরণ করে, যা দেহকে পিচ্ছিল রাখে। তাহলে তোমরা লিখতে পারো এটা মিউকাস বস্তু কিউটিকল ক্ষরণ করে দেহকে পিচ্ছিল রাখে। তাহলে আমরা কিন্তু সবগুলো ব্যাপারগুলোই একটু এখানে জানার চেষ্টা করলাম, যে এই মায়োনিম ছিল সরু প্রান্তে, তাহলে মায়োনিম কি করে, হ্রাস বৃদ্ধি ঘটায় পেশির মতো কাজ করে। আবার মিউকাস বস্তু পড়ছিলাম চওড়া প্রান্তে, তাহলে ওইগুলো কি করে, কিউটিকল ক্ষরণ করে, কিউটিকল ক্ষরণ করে দেহকে পিচ্ছিল রাখে। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন উপরে লিখি 4 নাম্বার, যে 4 নম্বরে এই কোষগুলো একাধিক নেমাটোসিস্ট ধারণ করে। ঠিক আছে, এই নেমাটোসিস্ট কি জিনিস এটা কিন্তু আমি এখনো বলিনি, তোমরা হয়তো অনেকে জানো, হয়তো অনেকে জানো না। এই নেমাটোসিস্ট হচ্ছে হাইড্রার নিডোসাইট কোষের একটা অংশ। নিডোসাইট কোষে নেমাটোসিস্ট থাকে, যার সাহায্যে হাইড্রা কোনো শিকার বা কোনো আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে এই নেমাটোসিস্টের সাহায্যে। এগুলো সম্পর্কে আমরা নিডোসাইট কোষ যখন পড়ব তখন ডিটেলস আমরা জানতে পারবো। ঠিক আছে, তখন ডিটেলস আমরা জানবো। তাহলে আমরা কিন্তু 4টা ফাংশনের কথা বললাম, 4টা কাজের কথা বললাম, যে পেশি আবরণী কোষ কি কি কাজ করে। তাহলে তোমাদের দেখো মনে আছে কিনা, প্রথম কি বলছিলাম, এরা কি করে, হাইড্রার দেহের আবরণ গঠন করে, হাইড্রার দেহের আবরণ গঠন করে দেহকে রক্ষা করে। 2 নম্বরে বলছিলাম মায়োনিম নামক পেশি প্রবর্ধন সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে পেশির মতো কাজ করে। 3 নম্বরে বলছিলাম মিউকাস বস্তু থেকে কিউটিকল খরিত হয়, যা দেহকে পিচ্ছিল রাখে। আর হলো এই পেশি আবরণী কোষগুলো একাধিক নেমাটোসিস্ট বহন করতে পারে। ঠিক আছে, এরপর আমরা পড়ব 2 নাম্বার। 2 নম্বরে কি ছিল, ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ, এটা ছিল 2 নম্বরে। এখন এই কোষগুলো আমরা দেখছিলাম যে এই কোষগুলো কোথায় দেখছিলাম, যে আমরা যদি চিত্র আঁকি, যে এই যে এটা হলো একটা পেশি আবরণী কোষ, এটাও একটা পেশি আবরণী কোষ। এই 2 কোষের মাঝে আমরা কিছু কোষ দেখাইছিলাম, এই 2 কোষের মাঝে এরকম কিছু কোষ ছিল। তাহলে এই 2টা পেশি আবরণী কোষের মাঝে যে কোষগুলো, এই যে গোল, এই কোষগুলোই হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, এই কোষগুলোর আবার বৈশিষ্ট্য আছে, যে আমরা যদি নিচে এই কোষটাই আঁকি, এই কোষটাই নিচে আঁকি, একটু বড় করে আঁকলাম। ঠিক আছে, তাহলে যেহেতু এটা একটা কোষ, কোষের মাঝে কি থাকে, এখানে নিউক্লিয়াস থাকবে। ওকে, এরপর এখানে কিছু রাইবোজোম থাকে। এটার ভিতরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এটার ভেতরে কি থাকতে পারে, আর মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। তাহলে আমরা কিছু জিনিস জেনে ফেললাম, যে ইন্টারস্টিশিয়াল কোষে
কোথায় অবস্থান করে? এগুলো হচ্ছে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। এই পেশি আবরণী কোষের যে ইন্টারস্টিশিয়াল কোষ, সেগুলো কি, এই যে দেখতে বলতেছি কি, এগুলো গোল বা তিন কোণাও হইতে পারে। সাধারণত গোলই হয়, আমি গোলই দেখাইলাম। এবং এতে কি থাকে? এতে সুস্পষ্ট কি কি থাকে? একটা নিউক্লিয়াস থাকে। তাহলে এটা হলো নিউক্লিয়াস, আমরা বলতে পারি এটা নিউক্লিয়াস। এটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে রাইবোজোম, রাইবোজোম। ঠিক আছে? তাহলে ইন্টারস্টিশিয়াল কোষের গঠনে কি কি দেখতে পাচ্ছি আমরা? এই যে বিভিন্ন একটা কোষে যে বিভিন্ন উপাদান থাকে, তার মধ্যে এখানে নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, ভালো করে খেয়াল রাখবা, আর কি আছে? রাইবোজোম আছে। ঠিক আছে? এই কোষের কাজ কি? এই যে ইন্টারস্টিশিয়াল কোষ, এত কিছু পড়লাম এটা সম্পর্কে, এই কোষ আসলে কি করে? হাইড্রার বহিতকে থাকলে এগুলো কি করতে পারে? তাহলে আমরা কাজ পড়বো এখন, কাজ। এগুলো একটু তোমরা যদি নোট করে নাও, তোমাদের জন্য পরে সুবিধা হবে। তার 1 নম্বর কাজ হলো, এই কোষগুলো অন্য যে কোনো কোষে পরিণত হতে পারে। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন এটা। ঠিক আছে? যে হাইড্রার এপিডার্মিসে যে আমরা বিভিন্ন ধরনের কোষ কিছুক্ষণ আগে পড়লাম, এই এপিডার্মিসের এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হইতে পারে। খুব ইম্পর্টেন্ট কথা, এটা মনে রাখতে হবে। এরপর বলছে এদের পুনরুৎপত্তি ক্ষমতা আছে। একই কথা আগেরটাই, যে এই কোষগুলো কি হলো, পুনরায় উৎপন্ন হতে পারে, পুনরুৎপত্তি ক্ষমতা আছে, এবং কি হয়ে যায়, অন্য কোষেও পরিণত হতে পারে, নিজের কোষেও পরিণত হতে পারে। এরা মুকুল সৃষ্টিতে অংশ নেয়, মুকুল সৃষ্টিতে অংশ নেয়। এটা মানে কি? হাইড্রার যে প্রজনন আমরা যখন পড়ব, তখন দেখব হাইড্রার প্রজনন হইতে পারে দুই ধরনের, দুইভাবে, একটা অযৌন প্রজনন আর একটা যৌন প্রজনন। তাহলে এই অযৌন প্রজনন হচ্ছে এই মুকুল সৃষ্টির মাধ্যমে হয়। তাহলে এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো মুকুল সৃষ্টি করতে পারে, মুকুল সৃষ্টি করে অযৌন প্রজননে সাহায্য করতে পারে। ঠিক আছে? ঠিক আছে? তাহলে এই যে তিনটা কাজ, তিনটা ফাংশন যে ইন্টারস্টিশিয়াল কোষের, খুবই গুরুত্বপূর্ণ। এই কোষগুলো অন্য যে কোনো কোষে পরিণত হতে পারে, এদের পুনরুৎপত্তি ক্ষমতা আছে, আবার সাথে কি করতে পারে, এরা মুকুল সৃষ্টিতেও অংশ নেয়। ঠিক আছে? তাহলে আমাদের 2 নাম্বার কোষ সম্পর্কে আমরা জেনে ফেললাম। এখন হলো 3 নাম্বার কোষ সম্পর্কে আমরা জানব। মানে 3 হচ্ছে সংবেদী কোষ। সংবেদী কোষ। তাহলে এই সংবেদী কোষগুলো আমরা যদি একটু চিত্র আঁকি, যে আমরা পূর্বের সে প্রথমে যে চিত্রটা আঁকলাম, সেটাই যদি খেয়াল করি, ওইখানে এইরকম কিছু কোষ ছিল। এরকম কিছু কোষ ছিল, যার নাম ছিল হলো সংবেদী কোষ। তাহলে আমরা এই সংবেদী কোষগুলো কোথায় অবস্থান করতেছে? ঠিক ইন্টারস্টিশিয়াল কোষগুলো কি, ইন্টারস্টিশিয়াল কোষগুলো হলো এই পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করছিল। সংবেদী কোষও সেম, এরাও এই পেশি আবরণী কোষের এই ফাঁকে ফাঁকে অবস্থান করে। ঠিক আছে? এই সংবেদী কোষগুলো কি হয়, দেখতেই পাচ্ছি আমরা, হলো লম্বা এবং সরু হয়, এবং
এদের দুইটা প্রান্ত আছে, দেখো এই যে একটা প্রান্ত কি বাইরের দিকে গেছে, আরেকটা প্রান্ত কি এই যে ভেতরের দিকে। তাহলে বাইরের দিকের প্রান্তের কাজ কি? এই কাজ হচ্ছে বাইরের পরিবেশ থেকে কোনো একটা উদ্দীপনা এটা গ্রহণ করবে। এই যে যে সুতার মতো যে বাইরের দিকে অংশ, এই অংশটাকে বলা হয় সংবেদী রোম। সংবেদী রোম, ঠিক আছে। ঠিক এইটা হলো সংবেদী কোষ, আর নিচের দিকের অংশ এটাও কি সংবেদী রোম। এই সুতার মতো অংশটাকে বলা হয় সংবেদী রোম। উপরের দিকে আছে, আবার এই যে ভেতরের দিকে, এই ভেতরের সাইডটা কি আছে আমরা দেখছিলাম চিত্রে, মেসোগ্লিয়া আছে। মেসোগ্লিয়ার পরে কি গ্যাস্ট্রোডার্মিস। আর এটা হলো একবারে বাইরের দিকে সংবেদী রোম। তাহলে এই সংবেদী রোম কি করে? বাইরের পরিবেশ থেকে কোনো একটা উদ্দীপনাকে প্রথমে গ্রহণ করে সংবেদী কোষে নিয়ে আসে। এই সংবেদী কোষ থেকে পরবর্তীতে কি সংবেদী রোমে চলে যায়। কোন রোমে? এটা ভেতরের দিকের রোমে। এখন আমরা 4 নাম্বার কোষের সাথে এটার একটা ইন্টারলিঙ্ক আছে, ওইটা আমরা পড়ে ফেলবো। দেখো 4 নাম্বার কোষ হচ্ছে স্নায়ু কোষ। স্নায়ু কোষ, তাহলে স্নায়ু কোষ আমরা কোথায় দেখছিলাম তোমাদের খেয়াল আছে কিনা দেখো। স্নায়ু কোষগুলো কিন্তু আমরা এই যে ভেতরের দিকে এইখানে দেখাইছিলাম, ঠিক আছে। এইখানেও যদি একটা আঁকি, তাহলে এটা হলো স্নায়ু কোষ, ঠিক আছে। তাহলে এই স্নায়ু কোষে দেখো, মানে তোমার ফাংশনটা বুঝতে হবে। সংবেদী রোমে একটা উদ্দীপনা আসলো, এসে এটা সংবেদী কোষে আসলো, সংবেদী কোষ থেকে আবার সংবেদী রোমের মাধ্যমে এটা কোথায় গেল? দেখো এই স্নায়ু রোমে চলে গেল। যে আমরা এই যে যে স্নায়ু কোষ থেকে যে এই যে সুতার মতো অংশ, এগুলোকে আমরা বলবো স্নায়ু রোম। তাহলে স্নায়ু রোম এইদিকেও আছে, এইদিকেও আছে। তাহলে তাহলে এই সংবেদী রোমগুলো, ভেতরের দিকের সংবেদী রোমগুলো উদ্দীপনাটা কোথায় নিয়ে যাচ্ছে? স্নায়ু রোমে। স্নায়ু রোম থেকে কোথায় যাচ্ছে? স্নায়ু কোষে, ঠিক আছে। স্নায়ু কোষে উদ্দীপনাটা যাচ্ছে। তাহলে এই যে যে কি হচ্ছে, পরিবেশ থেকে, বাইরের পরিবেশ থেকে একটা উদ্দীপনাকে গ্রহণ করে তা স্নায়ু কোষে পৌঁছে দেয় কার কাজ? সংবেদী রোমের কাজ। তাহলে সংবেদী কোষের কাজ কি? বাইরের পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে তা স্নায়ু রোমে পৌঁছে দেয় সংবেদী কোষের কাজ। সংবেদী কোষের কাজ। তাহলে আমরা সংবেদী কোষের ফাংশন কিন্তু আমরা এখানে জেনেই ফেললাম। এটা আলাদাভাবে আমার মনে হয় না পড়ার দরকার আছে, ঠিক আছে। তাহলে পরিবেশ থেকে উদ্দীপনা যেমন কি হইতে পারে, যেমন আলো, তাপ, মানে হাইড্রা কোন পরিবেশে আছে, ওই পরিবেশটা আলো নাকি অন্ধকার, নাকি সেটা উষ্ণ নাকি শীতল, এই যে যে উদ্দীপনা, এই উদ্দীপনাটা সংবেদী রোমের মাধ্যমে সংবেদী কোষ স্নায়ু কোষে প্রেরণ করে, ঠিক আছে। ঠিক আছে, এরপরে আমরা যেটা পড়ব, যে স্নায়ু কোষের কাজ কি। তাহলে স্নায়ু কোষের কাজ সহজ কথা হলো সংবেদী কোষ থেকে উদ্দীপনা গ্রহণ করা। সংবেদী কোষ থেকে উদ্দীপনা গ্রহণ করে এই স্নায়ু কোষ কি করে, তখন হাইড্রাকে একটা সিগন্যাল দেয় যে হাইড্রা কেমন আচরণ করবে, কোন ওই পরিবেশে থাকবে কি থাকবে না, এই জিনিসগুলো নির্দেশনা দিবে হলো এই স্নায়ু কোষ, ঠিক আছে। যেমন আমরা মানুষের ক্ষেত্রে কি করি, মানুষের যে ব্রেন আছে, ব্রেনের কাজ কি, যে ব্রেনে যখন কোনো উদ্দীপনা যায় তখন ব্রেন কিন্তু ইশারা দেয় যে আসলে আমাদের ওই পরিস্থিতিতে কি করা উচিত, ঠিক আছে। ঠিক একই রকমভাবে হাইড্রায়ও যখন পরিবেশ থেকে একটা উদ্দীপনা আসবে, কোথায় আসবে? এই সংবেদী কোষের মাধ্যমে, সংবেদী কোষের মাধ্যমে স্নায়ু কোষে আসবে। তখন এই স্নায়ু কোষগুলো তখন ওই হাইড্রাকেও কি করবে, একটা নির্দেশনা দেবে ওটা কেমন আচরণ করবে। তাহলে আমাদের এখানে আমরা দুইটা কোষ পড়ে ফেললাম, ঠিক আছে। এরপর আমরা পড়ব গ্রন্থি কোষ, আমাদের 5 নাম্বার কোষ। গ্রন্থি কোষ,
এই গ্রন্থি কোষ কোথায় আছে? এটা গ্যাস্ট্রোডার্মিসেও আছে। এটা যেমন এপিডার্মিস বা বহিত্বকে আছে, ঠিক গ্যাস্ট্রোডার্মিসেও আছে। গ্যাস্ট্রোডার্মিসে এর অনেক ফাংশন আছে, কিন্তু এইখানে কি কাজ করে এরা, ঠিক আছে? এইখানে কাজটা জানলেই হবে, 3-4টা কাজ আছে খুব ইম্পর্ট্যান্ট, এগুলো জানলেই হবে। গ্রন্থি কোষ, তাহলে গ্রন্থি, যে কোনো গ্রন্থি কোষ থেকে কি এক ধরনের রস নিঃসরণ হবে, এই রসটার নাম হলো মিউকাস, ঠিক আছে? যে মিউকাস ক্ষরণ করে দেহকে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে। তাহলে গ্রন্থি কোষ কী করে? এক ধরনের মিউকাস ক্ষরণ করে। এই মিউকাস যখন কোথায় যায়, এর পাদতলে বা পাদচাকতিতে যায়, তখন এটা কোনো বস্তুর সাথে এটা লেগে থাকতে সাহায্য করে হচ্ছে এই মিউকাস। এছাড়া এই গ্রন্থি কোষ থেকে বুদবুদ সৃষ্টি হয়। বুদবুদ সৃষ্টি করে হাইড্রাকে ভেসে থাকতে সাহায্য করে। ঠিক আছে? তাহলে বুদবুদ সৃষ্টি করে হাইড্রাকে ভেসে থাকতে সাহায্য করে, এটাও গ্রন্থি কোষের আরেকটা কাজ। এই গ্রন্থি কোষের ইম্পর্টেন্ট আরেকটা কাজ হলো এরা ক্ষণপদ সৃষ্টি করে। ক্ষণপদ সৃষ্টি করে হাইড্রার চলনে সাহায্য করে। ঠিক আছে? তাহলে ক্ষণপদ সৃষ্টি করে হাইড্রার চলনে সাহায্য করে, খুবই ইম্পর্টেন্ট কাজ। আরেকটা কাজ আছে যে এই গ্রন্থি কোষ যেগুলো মুখ ছিদ্রের চারপাশে থাকে, তাহলে এটাকে লেখা যায় মুখ ছিদ্রের চারপাশের গ্রন্থি কোষ গুলো খাদ্য গলাধঃকরণে সাহায্য করে। তাহলে গ্রন্থি কোষ কিন্তু খুব ইম্পর্টেন্ট। 4টা ফাংশন আমরা জানলাম, যে একটা হলো কি কি মিউকাস ক্ষরণ করবে, ছোট ছোট করে মনে রাখবা, মিউকাস ক্ষরণ করবে। এই মিউকাস কি করে? কোনো বস্তুর সাথে দেহকে লেগে থাকতে সাহায্য করে। 2 নম্বরে বলছে এটা বুদবুদ সৃষ্টি করতে পারে। বুদবুদ সৃষ্টি করে কি হলো? এটা ভেসে থাকতে সাহায্য করবে। 3 নম্বর হচ্ছে ক্ষণপদ সৃষ্টি করে। ক্ষণপদ দ্বারা কি করে? এটা চলতে বা চলনে সাহায্য করে। আর খাদ্য গলাধঃকরণে সাহায্য করে কোনগুলো? মুখ ছিদ্রের চারপাশের যে গ্রন্থি কোষগুলো আছে সেগুলো ওই খাদ্যর সাথে মিশে, যে মুখ ছিদ্রের চারপাশের গ্রন্থি কোষ থেকে যে নিঃসরণ আসে সেগুলো খাদ্যের সাথে মিশে খাদ্যকে গলাধঃকরণ বা গিলতে সাহায্য করে। ঠিক আছে? তাহলে আমাদের 5 নাম্বার হলো গ্রন্থি কোষ হয়ে গেল। এরপর আমাদের 6 নাম্বার কোষের নাম হচ্ছে জনন কোষ। তাহলে 6 নাম্বারে আছে জনন কোষ। ঠিক আছে? হাইড্রার জনন কোষ হলো 2 ধরনের। হাইড্রার জনন কোষ 2 ধরনের, একটা হলো শুক্রাণু আর একটা হলো ডিম্বাণু। ঠিক আছে? এখন এই শুক্রাণু অতি ক্ষুদ্র, যে শুক্রাণুর আমরা একটু বৈশিষ্ট্য পড়ি, যদি শুক্রাণু হলো অতি ক্ষুদ্র। এর 3টা অংশ থাকে। ঠিক আছে? 3টা অংশ থাকে। এর মধ্যে একটা হচ্ছে মাথা, একটা হলো মধ্যখণ্ড, আর একটা হলো লেজ। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা একটু মানুষের যে শুক্রাণুর তোমরা যদি চিত্র দেখে থাকো, ঠিক ওই রকমই অনেকটা। যে এটা হলো মাথা, এটা হলো মধ্যখণ্ড, আর এটা কি? এটা হচ্ছে লেজ।
ঠিক আছে? তাহলে হাইড্রার যে শুক্রাণু তার তিনটা অংশ থাকে এরকম, একটা হলো মাথা, একটা মধ্যখণ্ড, আর একটা হলো লেজ। তাহলে এই মাথায় কি থাকে? মাথায় থাকে নিউক্লিয়াস। তাহলে আমি এখানে একটা নিউক্লিয়াস এঁকে দিলাম, যে মাথায় কি থাকে? নিউক্লিয়াস যুক্ত। ঠিক আছে? মধ্যখণ্ডে কি থাকে? সেন্ট্রিওল থাকে, সেন্ট্রিওল। তাহলে এটাকে লিখে দিই সেন্ট্রিওল যুক্ত। ঠিক আছে? আর লেজ হলো বিচলনক্ষম লেজ, বিচলনক্ষম। বিচলন মানে কি? যেটা নড়াচড়া করে আর কি, নড়াচড়া করতে পারে। তাহলে এই জনন কোষ হলো দুই ধরনের, শুক্রাণু ডিম্বাণু। শুক্রাণু বলতেছে অতি ক্ষুদ্র। এই শুক্রাণুর তিনটা অংশ থাকে, একটা মাথা, একটা মধ্যখণ্ড, আর একটা হলো লেজ। তাহলে মাথায় কি থাকে? নিউক্লিয়াস থাকে। মধ্যখণ্ডে কি থাকে? সেন্ট্রিওল থাকে। এবং লেজে কি থাকে? লেজ হলো বিচলনক্ষম, মানে এটা নড়াচড়া করতে পারে বা শুক্রাণুকে নড়াচড়া করতে সাহায্য করে। এরপর আমরা যদি বলি ডিম্বাণুতে কি থাকে? শুক্রাণু যেমন অতি ক্ষুদ্র, ডিম্বাণু তুলনামূলক কি? বড় ও গোল। মানে শুক্রাণুর তুলনায় ডিম্বাণুটা থাকে বড় এবং গোল। সাথে ডিম্বাণুর সাথে তিনটি পোলার বডি, তিনটি পোলার বডি যুক্ত থাকে। ঠিক আছে? এই শুক্রাণু ডিম্বাণু এগুলো যখন আমরা হাইড্রার জনন করব তখন কিন্তু আরও ডিটেলস আমরা জানব। এখন প্রাথমিক ধারণা নাও, হাইড্রার এপিডার্মিসে এই জনন কোষগুলো থাকে। শুক্রাণু ডিম্বাণু, শুক্রাণুর যে বিভিন্ন পার্টস থাকে সেখানে কি থাকে? ডিম্বাণুতে কি থাকে? ডিম্বাণুটা বড় গোল এবং এর সাথে তিনটা পোলার বডি যুক্ত থাকে। এদের কাজ কি? জনন কোষ, যে জনন কোষের কাজ কি? জনন কোষের একটাই কাজ, সেটা হলো যৌন জননে অংশগ্রহণ করা। যে কাজ হচ্ছে যে যৌন জননে অংশগ্রহণ করা, এই হলো কাজ। তাহলে হাইড্রার এপিডার্মিস বা বহিত্বকের যে জনন কোষ সেটা সম্পর্কে আমরা পড়ে ফেললাম। এরপরে একটা কোষ আর বাকি আছে। ঠিক আছে? একটা কোষ বাকি আছে, তার নাম হলো নিডোসাইট। এটা হলো 7 নাম্বার কোষ। এই নিডোসাইট খুব ইম্পর্ট্যান্ট, এইখান থেকে তোমাদের প্রশ্ন আসে। এইটা নিয়ে আমি আজকে পড়াবো না, এইটা নিয়ে আলাদা একটা শুধু এই নিডোসাইট কোষের উপরেই একটা ক্লাস নেব। আশা করি সেই ক্লাসে তোমরা থাকবা, তোমাদের রেসপন্স পাবো। ঠিক আছে? আশা করি সেই ক্লাসে থাকবা তোমরা। আমি খুব শীঘ্রই ক্লাস নেব, হয় কাল বা পরশু, এর মধ্যেই ক্লাসটা নিয়ে নেব নিডোসাইট। এটা খুবই ইম্পর্ট্যান্ট, ওই দিন নিডোসাইট এবং নেমাটোসিস্ট এগুলো আমরা পড়াবো। ঠিক আছে? তাহলে তাহলে আচ্ছা, একজনে লিখছে স্যার লেজটা কি লিখছেন? আচ্ছা, লেজের ওইখানে লিখছি বিচলনক্ষম লেজ। বিচলনক্ষম মানে যেটা কি করতে পারে? নড়াচড়া করতে পারে। আচ্ছা, তাহলে আজকে আমাদের হাইড্রার যে এপিডার্মিস বা বহিত্বক ক্লাসটা তোমাদের কেমন লাগলো এটা কমেন্টে জানাও, এবং তোমরা কাইন্ডলি এটা শেয়ার করো, এই ভিডিওটা শেয়ার করো। শেয়ার করলে আমার জন্য একটু ভালো, অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে, এবং শেয়ার করলে আমিও একটু আগ্রহ পাবো আরও ক্লাস নিতে। আর হচ্ছে আগামী ক্লাসে তাহলে কাল বা পরশু আমরা হাইড্রার যে নিডোসাইট, এই নিডোসাইট কোষ সম্পর্কে আমরা চিত্র এঁকে খুব সুন্দর করে বর্ণনা করে আশা করি তোমাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? ঠিক আছে, তোমরা ভালো থাকো সবাই, আর বেশি বেশি পেজ শেয়ার করো, লাইক কমেন্টস করো। ধন্যবাদ সবাইকে।